কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি এবং কর্মদক্ষতার কিছু গাণিতিক সমস্যার সমাধান করছি। আজ আমরা নতুন বিষয় বা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। একটা বস্তু, এই বস্তুর উপর আমরা বল বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। এই দিক থেকে বল প্রয়োগ করা যেতে পারে, এই দিক থেকে বল প্রয়োগ করা যেতে পারে, এই দিক থেকে বল প্রয়োগ করা যেতে পারে, তলে অথবা উপরে কোনো দিক থেকে বস্তুর উপর বল প্রয়োগ করা। বল প্রয়োগ করে আমরা জানি যে বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটে, স্মরণ ঘটলেই কিছু কাজ পাওয়া যায়। এখন আমি যদি এই বোল্টটাকে বা ব্ল্যাক বোল্টটাকে হোয়াইট বোল্টটাকে আমি এক হাত দিয়ে চাপি, তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে। কতটুকুর উপর বল প্রয়োগ করা হচ্ছে? বল প্রয়োগ করা হচ্ছে একটা নির্দিষ্ট অংশের উপর। অংশটা হচ্ছে এই নির্দিষ্ট অংশের উপর বল প্রয়োগ করা হচ্ছে। এই নির্দিষ্ট অংশের উপর প্রকৃত বল যদি এফ হয়, আর এই যে বস্তুটা ধরেছিলাম তার যদি ক্ষেত্রফল এ ধরি, এক হাত দিয়ে যদি বল প্রয়োগ করা হয় তার ভিতর প্রযুক্ত বল আর ক্ষেত্রফলের যে মানটা, এখন যদি দুই হাত দিয়ে বল প্রয়োগ করতাম তাহলে কি বল প্রয়োগের মানটা একই রকম থাকতো না ভিন্ন রকম? তাহলে এই ক্ষেত্রে যদি বলি এখানে দুই অংশ, একটা অংশ, এখানে এই হাতে বল প্রয়োগ করা হচ্ছে এ, এখানেও বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে চাপটা কাজ করতো, জিনিসটা কাজ করতো, নিশ্চয়ই এইখান থেকে এইখানে অবস্থাটা ভিন্ন, কারণ দুই অংশ দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে। ক্ষেত্রফলের মানটা কি বাড়িছে, এই জন্য বল প্রয়োগের চাপের মানটাও কি, এখানে বল প্রয়োগ দুইটা হাত দিয়ে, অর্থাৎ এইখানে যে চাপটা উৎপন্ন হয়েছিল এই দুই হাত দিয়ে বল প্রয়োগ করার ক্ষেত্রে চাপটা কি একই রকম ছিল না অন্য রকম ছিল? নিশ্চয়ই চাপের মান তারতম্য ছিল। এইটাকে বলা হয় কার উপর বল প্রয়োগ করা হচ্ছে? ক্ষেত্রফলের উপর। মানে আমরা চাপের সংজ্ঞা কি বলতে পারি? মনে করি এ ক্ষেত্রফলের উপর যদি বস্তু বল প্রয়োগ করা হয়, এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান যদি একক ক্ষেত্রফল ধরি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান এফ বাই এ। এইটাকে বলা হয়, তাহলে এই যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এইটাকে বলা হবে চাপ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে পদার্থের অবস্থা এবং চাপ। আমাদের আলোচনার বিষয় পদার্থের অবস্থা ও চাপ। অবস্থা ও তো আমরা দেখেছি যে যদি ক্ষেত্রফলের মানটা বৃদ্ধি পায় তাহলে চাপের মানটা কি ভিন্ন রকম হয়। এই ক্ষেত্রে তাহলে আমরা চাপ সমান কি লিখতে পারি? অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল বা এফ বাই এ। এখন এই ক্ষেত্রফলটা দেখবো এখন কি অবস্থায়। মনে করো এক ব্যক্তি শুয়ে আছে, আমার ওজন আছে 50 কেজি বা 60 কেজি। 60 কেজি ভরের আমার বস্তু, কোনো একটা বস্তু বলা হচ্ছে বস্তুর ভর। এই বস্তুর ভর আছে 60 কেজি। আমি যখন শুয়ে থাকবো, অর্থাৎ এই অবস্থায় আমি যখন শুয়ে থাকবো, আমার পিঠটা কোথায়? মাটিতে স্পর্শ করবে। তাহলে এই পিঠ যেটা, এটা মাটিতে বা যে জায়গায় শুয়ে আছি তার উপর একটা বল প্রয়োগ করবে। অর্থাৎ আমার এই শুয়ে থাকা অংশের যে অংশটা যেটা মাটির সঙ্গে যা বল প্রয়োগ করছে তার একটা ক্ষেত্রফল ছিল। সেই ক্ষেত্রফলটা কত ছিল? 60 কেজি ভর। শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল কত? শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফলটা আমি মেপে দেখলাম, যদি মেপে দেখি অবস্থায় ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কয়ার। এখন মনে করো আমি দাঁড়িয়ে আছি, কয় পায়ের উপর দাঁড়িয়ে আছি? নিশ্চয়ই দুই পায়ের উপর দাঁড়িয়ে আছি। দুই পায়ের উপর যদি দাঁড়িয়ে থাকি তখন ক্ষেত্রফলটা অবস্থায়, এবার দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল হচ্ছে নিশ্চয়ই কম হবে, কারণ সম্পূর্ণ অংশ শুয়ে থাকার উপর ক্ষেত্রফল যেটা হবে, দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফলটা কম হবে, তাই নিশ্চয়ই এর থেকে একটা কম মান নিই আমরা। ক্ষেত্রফল হচ্ছে 0.05 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন অবস্থায় চাপ প্রয়োগ বেশি করব, কোন অবস্থায় আমার চাপটা বেশি প্রয়োগ করবে বা চাপটা বেশি কাজ করবে। কোন অবস্থায় বেশি চাপ প্রয়োগ করা হবে বা প্রয়োগ করা হবে? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে শুয়ে থাকা অবস্থায় আমি চাপ বেশি প্রয়োগ করবো না দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশি চাপ প্রয়োগ করবো? এই যখন ক্ষেত্রফলটা দাঁড়িয়ে থাকা অবস্থায়, এটা হচ্ছে দুই পায়ের ক্ষেত্রফল, না দুই পায়ের এখন চাপ যদি বার করতে হয়, আমার ভর কত ছিল বা বস্তুর ভর কত ছিল? 60 কেজি।
তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল এর সমান প্রযুক্ত বল আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি এর সমান mg বা ab। m কত 60 গুণ 9.8। আচ্ছা মানটা কত হবে আমরা যদি করি প্রযুক্ত বলের মানটা হচ্ছে 588 নিউটন। তাহলে বলের মানটা পাচ্ছি। এবার আমার দুটো অংশ ক্ষেত্রফল ছিল, একটা ছিল হচ্ছে শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল দেওয়া ছিল, একটা ছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল। তাহলে শুয়ে থাকা অবস্থায় প্রযুক্ত চাপ, শুয়ে থাকা অবস্থায় প্রযুক্ত চাপ P সমান F/A। ওই ব্যক্তির ভর ছিল হচ্ছে 60 কেজি, প্রযুক্ত বল ছিল 580 নিউটন, আর ক্ষেত্রফল ছিল শুয়ে থাকা অবস্থায় কত 0.5। অর্থাৎ আমি যদি এবার ভাগ করি বা 0.5, এটা হবে 1176 নিউটন যদি ভাগ করা হয়। শুয়ে থাকা অবস্থায় তার বল কত হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 1176 পাস্কেল। এবার যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় হিসাব করি এটা P1 ধরি, এটা P2 ধরি, F/A বা F2/A2, F1/A1 ধরো। F1 সমান কত একই বল 588 নিউটন, আর এ ছিল হচ্ছে ক্ষেত্রফল ছিল আমার যদি 2 পায়ের বলে তাহলে ক্ষেত্রফলটা পুরোটাই দেবো, যদি 1 পায়ের বলে তাহলে একে অর্ধেক করে দেবো। যেহেতু 2 পায়ে অবস্থা আছে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা করতে পারি 588 গুণ 5 গুণ 100 ভাগ 1176 11 সমান সমান এটা হচ্ছে 1176 পাস্কেল। তাহলে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার চাপ ছিল হচ্ছে 11760 পাস্কেল, শুয়ে থাকা অবস্থায় আমার 1176 পাস্কেল। একই মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় একরকম চাপ প্রয়োগ করতেছে, শুয়ে থাকা অবস্থায় একরকমের চাপ প্রয়োগ করতেছে। এখন মনে করো কোনো এক বন্ধু বা তোমরা কয়েক বন্ধু মিলে বেড়াতে গেছো, অজানা জায়গায় বেড়াতে গেছো, ওইখানে কোনো একটা জায়গায় চোরাবালি আছে, কোনো এক বন্ধু ওই চোরাবালিতে পড়ে গেছে। তখন কি চোরাবালিতে সে শুধু দাঁড়িয়ে থাকবে না শুয়ে থাকবে? যদি দাঁড়িয়ে থাকে সে চাপ প্রয়োগ করবে কত, তারপরে অনেক গুণ চাপ প্রয়োগ করবে। কারণ দাঁড়িয়ে থাকা অবস্থায় কেন চাপ প্রয়োগ বেশি করবে, এই ক্ষেত্রফলের মানটা কম ছিল, চাপের মানটা বেশি। এবার শুয়ে থাকা অবস্থায় সেহেতু কম প্রয়োগ করছে, শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফলটা বেশি ছিল 0.5 মিটার, আর দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফলটা কম ছিল। তাহলে আমার এইখানে কি ক্ষেত্রফল কম হলে চাপের মানটা বেশি হয়। এখন যদি ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে কি সহজে সে চোরাবালিতে ডুবে যাবে, কিন্তু ওই চোরাবালিতে যদি সে চিত হয়ে শুয়ে থাকে তাহলে ক্ষেত্রফলের মান বাড়বে, চাপের মান কমবে।
ক্ষেত্রফল যদি বড় হয়, এখানে ক্ষেত্রফলটা বড় ছিল, চাপের মানটা, বলের মানটা কি, চাপের মানটা কম ছিল আর ক্ষেত্রফল কম আছে। এখানে ক্ষেত্রফল বেশি ছিল, চাপের মান কম ছিল, ক্ষেত্রফল কম ছিল, চাপের মানটা বেশি হয়েছিল। এবার দেখবো উল্টো ঘটনা কি, এইখানে যখন হাতুড়ি দিয়ে বল প্রয়োগ করা হবে, এখানে ক্ষেত্রফলের মানটা কি অনেক কম, বল প্রয়োগ করতেছি, এখানে ক্ষেত্রফলটা কি, চাপটা কি হবে তাহলে, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের মানটা খুব কম হয়, বেশি চাপ প্রয়োগ করতেছে, ফলে সহজে কি পেরেকটা বা লোহাটা যেটা দেয়ালের ভিতর কি ঢুকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেড়ে যায়। একটি ব্রেকের সুচালো মুখের ক্ষেত্রফল খুবই কম, এই যে এই ক্ষেত্রফলটা খুব কম হয়, এটি যখন কাঠ বা দেয়ালে স্পর্শ করে এবং এর অপর প্রান্ত যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তখন সুচালো মাথাটি কাঠ বা ব্রেকে চাপ দেয়, এই মাথাটা কাঠ বা ব্রেকে চাপ দেবে। যত বেশি চাপ প্রয়োগ করবে তত কিসে সহজে দেয়ালের মধ্যে প্রবেশ করবে। সুচালো মাথার কি ক্ষেত্রফল খুব কম, তাই এটি চাপ খুব বেশি হয়, চাপ খুব বেশি হলে অনায়াসে কাঠ বা ব্রেকের মধ্যে ঢুকে যায়। এই জন্য একটা প্রশ্ন হতে পারে, ব্রেকের সুচালো মাথা, ব্রেকের সুচালো মাথা কাঠের মধ্যে সহজে প্রবেশ করে কেন? আমরা উত্তরটা কি বলতে পারি, কাঠের মধ্যে যখন সুচালো ব্রেকের সুচালো মাথা প্রবেশ করানো হয়, অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, এই সুচালো মাথার ক্ষেত্রফল কম হয়, সে অনেক বেশি চাপ প্রয়োগ করে, ফলে সহজে সে কাঠ বা দেয়ালের মধ্যে প্রবেশ করে। এবার তো চাপের, এবার ঘনত্ব। ঘনত্ব মানে আমরা সহজে বুঝতে পারি কোন বস্তু ভারী আবার কোন বস্তু হালকা। কি করে বুঝি, একই এই একটা বস্তু একই আয়তনের বা একই আয়তনের দুটো বস্তু দিচ্ছে, একটা বস্তু, এই বস্তুটা মনে করুন লোহার শোলা দিয়ে তৈরি, এটা আকার একই, একটা গোলক বানানো হয়েছে যেটা শোলা দিয়ে তৈরি, আর একই একটি বস্তু এটা বানানো হয়েছে লোহা দিয়ে, কোনটার ভর বেশি হবে? এটা দিয়ে লোহা দিয়ে তৈরি, স্বাভাবিকভাবেই এই লোহা দিয়ে যে গোলকটি তৈরি সেটার ভর বেশি হবে, এইটার ভর বেশি, ভর, আর এটার ভর কম। ভর বেশি যাক তার সাধারণত ঘনত্ব বেশি বলে, এই লোহার ঘনত্ব সোলার ঘনত্ব থেকে বেশি বলে আমরা ভরটা বেশি হয়, এর ঘনত্বটা কম বলে এর ভরটা কম। এখন এই যে গোলক, এর একটা আয়তন ছিল, এর আয়তনটা যদি আমি ধরি ভি, অর্থাৎ গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে, আমরা গোলক না ধরে সিলিন্ডার বা আয়তকার ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্র যে কোনো কিছু হতে পারে যাদের তল আছে, একটা কাঠের বাক্স হতে পারে, এরকম কোনো বস্তু, যে কোনো বস্তু যার আয়তন, এক একটা ধরনের বস্তুর ক্ষেত্রে আয়তন বের করার জন্য এক এক রকম সূত্র, আপনারা যে কোনো বস্তুর ক্ষেত্রে আয়তন বার করতে পারবো। তাহলে গোলকের আয়তন, গোলকটা যেহেতু আঁকছি, গোলকের আয়তন ভি, এর ভরটা কি ছিল, ভরটা আমি ধরে দিচ্ছি এম, তাহলে গোলকের ভর, গোলকের ভর সমান এম কেজি, এত মিটার কিউব। তাহলে এই বস্তুটার আয়তন ছিল ভি, তার ভর ছিল এম। ভি আয়তনের বস্তুর ভর আমি লিখতে পারি, ভি আয়তনের বস্তুর ভর সমান এম। একক আয়তনে বস্তুর ভর হচ্ছে এম বাই, যদি ঘনত্বের সংজ্ঞা বলা যায় বস্তুর একক আয়তনের ভর কি, একক আয়তনের একটা বস্তু আছে, একটা বস্তু আছে, এর আয়তন, এর আয়তন এটার আয়তন একই রকম, কিন্তু এর একক আয়তনে বস্তুর যে পরিমাণ ভর, এর একক আয়তনে সেই তার থেকে অনেক কম, ভরের মানটা অনেক কম হয়, এই বস্তুটার সাধারণত ঘনত্ব কম, এই বস্তুটার ঘনত্ব বেশি। তাহলে ঘনত্ব রো সমান আমরা বলতে পারি রো সমান এম বাই ভি।
বা m সমান, এখান থেকে আমরা একটা সূত্র পেতে পারি ρ v, অর্থাৎ ঘনত্বকে যদি আয়তন দ্বারা গুণ করা হয় কোন অংশে বা কোন তরলের বা কোন বস্তুর ঘনত্ব যদি থাকে এবং তার আয়তন যদি বার করা যায় ওই বস্তুটার বল কত আমরা সহজে পাবো। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমার গেল এখানে বলতে পারি কি আগে হচ্ছে চাপ, এবার হচ্ছে ঘনত্ব। এবার হচ্ছে আমরা তরলের ভিতর কোন বিন্দুতে চাপ, আগের বার দেখেছি কি চোরাবালিতে চাপ, দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ, শুয়ে থাকা অবস্থায় চাপ, অথবা কাঠের প্লেকের ভিতর, লোহাটা কাঠের প্লেকের ভিতর ঢুকবে সেই অবস্থায় চাপ। এবার থেকে বলা হচ্ছে এই চাপটা তরলের ভিতর কোন বিন্দুতে চাপের মান, অর্থাৎ আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, একটি পাত্র তরল দ্বারা পূর্ণ, একটি পাত্র যার ক্ষেত্রফল a, এই পাত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্র, এই ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্র তরল দ্বারা পূর্ণ। আমার কোন একটা জায়গায় চাপের মান নির্ণয় করতে হবে, কোন জায়গায় চাপের মান নির্ণয় করব, আমি একটা বিন্দু ধরলাম, এই একটা বিন্দুতে চাপের মান নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুতে বা বি বিন্দুতে চাপের মান, তাহলে বি একটি বিন্দু, বি একটি বিন্দু যেখানে চাপের মান নির্ণয় করতে হবে। এখন এই বিন্দুতে যেহেতু তরল, এই বিন্দুটা কোথায় তরলের ভিতরে নিমজ্জিত, এখন আমাদের কাজ হবে এই বিন্দু তরলে নিমজ্জিত হয়, এই বিন্দুর চারপাশে একটি এলাকা বিবেচনা করতে হবে যে এলাকার চারপাশে কোনো চাপের কোনো তারতম্য থাকবে না, সব জায়গায় একই রকম। অর্থাৎ ওই বিন্দুর চারপাশে একটি এলাকা বিবেচনা করা হবে যে এলাকায় চাপের কোনো তারতম্য ঘটবে না। এখন আমার কাজ হচ্ছে চাপ বার করতে গেলে চাপ P সমান কি বল বাই ক্ষেত্রফল F/A। এখন এই পাত্রটাই যে তরল দ্বারা পূর্ণ আছে সেই তরলটা পাত্রের তলদেশে কি পরিমাণে বল প্রয়োগ করবে সেই বলটা আগে বার করব। সেই বলটা বার করতে পারলে এই A ক্ষেত্রফল বা আনুষঙ্গিক ক্ষেত্রফল দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এই বিন্দুতে চাপের মানটা সহজেই নির্ণয় করা যাবে। অর্থাৎ তাহলে আমি লিখতে পারি তরল কর্তৃক পাত্রের তলদেশে প্রযুক্ত বল, তরল কর্তৃক পাত্রের তলদেশে প্রযুক্ত বল, পাত্রের তলদেশে প্রযুক্ত বল F সমান, আমরা আগেই জানি তৃতীয় অধ্যায়ে সূত্র বলেছিলাম বল সমান F সমান mA অথবা বল F সমান mg। এ হচ্ছে কি গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ, কিন্তু এখানে তো স্থির বস্তু, এখানে স্থির বস্তুর ক্ষেত্রে ত্বরণটা তো নিশ্চয়ই গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ, এই ত্বরণ ধরলে হবে না, তাহলে এখানে ত্বরণটা কাজ করবে অভিলম্ব ত্বরণ, তাহলে আমরা বলতে পারি প্রযুক্ত বল F সমান mg। এখন mটা কি বস্তুর ভর, বস্তুর ভর কি করে বার করে, আমরা ঘনত্বের সংজ্ঞা দেখেছিলাম ঘনত্ব ρ সমান কি একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে, তাহলে ঘনত্ব ρ সমান m/v, এইখান থেকে আমরা বস্তুর ভরের মানটা পাই m সমান ρv। তাহলে এই ক্ষেত্রে যদি মানটা বসাই ρ v g, তাহলে বল বা v ρ g, আমরা বলতে পারি বল সমান v ρ। আচ্ছা v সমান কি আয়তন, এখন আয়তন কি বার করে যায়, যদি আয়তকার ক্ষেত্র এটা, এর আয়তন কি করে বার করব, আয়তন ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে v সমান লেখা যায় ρ a গুণ h গুণ g, অর্থাৎ আমরা লিখতে পারি a h ρ। তাহলে তরল এই তরলটা পাত্রের তলদেশে কি পরিমাণে চাপ প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে, বলের মানটা পাইছি a h ρ g। এখন সংজ্ঞা ছিল চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এই বলটা আসছে থেকে
এই পাত্র যে তরল দ্বারা পূর্ণ, তরলটি পাত্রের তলদেশে যে বল প্রয়োগ করেছে তার মানটা হচ্ছে এটা। তাহলে তার মানটা আমি যদি বসাই এইচ রো জি, আর এই পাত্রের তরলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানটা ছিল হচ্ছে এ। অর্থাৎ পাত্রে আবদ্ধ বা নিমজ্জিত অংশের কোনো বিন্দুতে তরলের মানটা যদি, চাপের মানটা যদি নির্ণয় করতে হয়, তাহলে চাপ পি সমান কি এইচ রো জি। এখন আমরা এই বিন্দুতে যখন বার করব কম প্রয়োগ করব। এই ক্ষেত্রে দেখেছিলাম চাপটা কার সমানুপাতিক। এই ক্ষেত্রে আমার এই চাপ থেকে আরেকটা সূত্র বা সমীকরণ পাওয়া যায়। দেখাও যে চাপ বস্তুর কোনো বিন্দুতে চাপ তার উচ্চতার সমানুপাতিক। প্রশ্নটা ছিল এরকম, কোনো বিন্দুতে চাপের মান, কোনো বিন্দুতে চাপের মান তার উচ্চতার সমানুপাতিক। আমরা প্রথমে দেখি, আমরা প্রমাণটা করেছিলাম চাপ পি সমান এইচ রো জি, এইচ রো জি। যেহেতু আমরা একটা পাত্র নিয়ে করেছিলাম, পাত্রে তরল দ্বারা পূর্ণ ছিল, যে তরলটা দ্বারা পূর্ণ ছিল সেই তরলের ঘনত্ব কি নির্দিষ্ট নাকি পরিবর্তনীয়? যেহেতু নির্দিষ্ট তরল আছে এখানে, অর্থাৎ যদি পানি নিয়ে করি সবসময় পানির ঘনত্ব কত 1000 কেজি পার মিটার কিউব, তাহলে এই ক্ষেত্রে রোর মানটা নির্দিষ্ট আর অভিকর্ষ ত্বরণ জিও নির্দিষ্ট। নির্দিষ্ট সংখ্যক দুটো গুণ করলে তার মানও নির্দিষ্ট, অর্থাৎ ধ্রুবক। আমরা এই অংশটাকে যদি ধ্রুবক বলি তাহলে পি সমান ধ্রুবক গুণ এইচ, এই সমান চিহ্ন এবং ধ্রুবক আমরা বলি সমানুপাতিক চিহ্ন এইচ। অর্থাৎ স্থির তরলের কোনো ক্ষেত্রে কোনো বিন্দুতে চাপের মান তার উচ্চতার সমানুপাতিক। উচ্চতা যত বেশি হবে চাপের মানটা তত বেশি হবে, উচ্চতা যত কম হবে চাপের মানটাও তত কম হবে। একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। একটা লম্বা সিলিন্ডার, এটা প্লাস্টিকের সিলিন্ডার যেটা আমরা ছিদ্র করতে পারি। এই সিলিন্ডারটা পানি দ্বারা পূর্ণ। আচ্ছা, পানি দ্বারা পূর্ণ করার আগে আমরা একটা কাজ করি, এই সিলিন্ডারটায় 3টা ছিদ্র করি। দেখি এইখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র। এই ছিদ্রে ট্যাপ বা সুইচ দ্বারা আটকানো, প্রত্যেকটা ছিদ্র ট্যাপ বা সুইচ দ্বারা। এবার এটা পানি দ্বারা পূর্ণ করা হচ্ছে। তিনটা সুইচ বা ট্যাপ যদি একই সঙ্গে খুলে দেওয়া হয় কি ঘটনা ঘটবে বলা যায়? তিনটা ছিদ্র দিয়ে পানি বেরোবে, তিনটা ছিদ্র দিয়ে পানি বেরোবে, কিন্তু ঘটনা তিনটা ভিন্ন রকম ঘটনা। পানি কি একইভাবে বেরোবে? এইরকম কি মনে হয়? একটু ভেবে বলার চেষ্টা করো। তিনটা দিয়ে পানি কি একইভাবে পড়বে, নাকি কোনটা দূরে পড়বে, কোনটা ধারে পড়বে, কোনটা কাছে পড়বে? এখন দূরে বা কাছে যদি পড়ে, কোনটা দূরে পড়বে, কোনটা কাছে পড়বে? বলেছিলাম চাপ যেখানে বেশি হবে, চাপ পি সমানুপাতিক, আমরা একটা প্রমাণ করেছিলাম চাপ সমানুপাতিক এইচ, অর্থাৎ চাপ উচ্চতার সমানুপাতিক। এইখানে এই সিলিন্ডারের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এইচ, এইটুকু মনে করো 3 মিটার। যদি তুমি এই সিলিন্ডারটা ধরতে তাহলে এইখানে হচ্ছে মনে করো 10 মিটার। যদি পুরোটা ধরতে, নিচের টুকু ধরতে, তাহলে সেই ক্ষেত্রে উচ্চতা মনে করো 15 মিটার। কিন্তু উচ্চতা কোন জায়গায় বেশি? স্বাভাবিকভাবেই উচ্চতা এই যে 3 নম্বর সিলিন্ডার মানে 3 নম্বর চাবি যেটা, তার সেখানে উচ্চতা বেশি। তাই এইখানে যদি উচ্চতা বেশি হয় তাহলে চাপের মানটা কি এইখানে বেশি হবে না এইখানে বেশি হবে? স্বভাবতই এইখানে উচ্চতার মানটা বেশি হবে। তাহলে চাপের মানটা যদি এইখানে বেশি হয়, এবার এইখানের পানিটা বেশি চাপ প্রয়োগ করবে, অর্থাৎ এই পানিটা সজোরে বেরোবে না আস্তে আস্তে বেরোবে? এই পানিটা দূরে যাবে, অনেক দূরে। অর্থাৎ সিলিন্ডার দিয়ে যখন এই পাইপ দিয়ে যখন পানি বেরোবে তখন এই স্থানের পানিটা অনেক দূরে পড়বে।
এইটার উচ্চতা এটার থেকে কম হয়, এইটার পানি এর থেকে একটু কাছে পড়বে। আবার এইটার উচ্চতা আরো কম হয়, এইটার পানি আরো কাছে পড়বে। তিনটা একাংশের ক্ষেত্রে যদি সিলিন্ডারটা পানি দ্বারা বা পাইপটা পানি দ্বারা পূর্ণ থাকে, সবচেয়ে বেশি উচ্চতা যেখানে আছে সেইখানের পানি অনেক দূরে এবং সবচেয়ে কম উচ্চতার পানি কাছে পড়বে। এক্ষেত্রে আমরা বলতে পারি তরলের ভিতর কোনো বিদ্যুতের চাপ তার উচ্চতার সমানুপাতিক।